2013 সালে একটা রহস্যময় মহামারী সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, যার ফলে মানুষের মধ্যে বাইরে যাওয়ার প্রতি একটা অযৌক্তিক ভয়ের সৃষ্টি হয়। যদি তারা বাইরে যায় তবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের মৃত্যু ঘটে। এটা কোনো ভাইরাস নয়, এটা হলো একটা মানসিক রোগ যেটা দানা বেঁধেছে পৃথিবীর সব মানুষের শরীরে। তারা যদি বিল্ডিংয়ের বাইরে বের হয় বা কোনোভাবে প্রকৃতির সংস্পর্শে আসে তাহলে মৃত্যু নিশ্চিত। খুব শীঘ্রই বিশ্বের প্রতিটি শহর এবং রাস্তাঘাট জনমানব শূন্য এক প্রান্তরে পরিণত হয়। মার্ক দেলগাদো নামক এক ব্যক্তি 3 মাস ধরে তার কর্মস্থলেই বসবাস করছে। সে ক্যাফেটেরিয়ায় খাবার খেয়ে বেঁচে আছে এবং সহকর্মীদের সাথে পার্কিং লটে একটা পথ খনন করতে সাহায্য করছে, যা তাদের সাবওয়েতে বা পাতাল রেলে নিয়ে যেতে পারে। একদিন সে লক্ষ্য করে যে কেউ একজন জিপিএস চুরি করার জন্য একটা গাড়ির জানালা ভেঙেছে। এতে সে বেশ ক্ষিপ্ত হয় এবং আরো জোরালোভাবে ঘোরাঘুরি শুরু করে। এটা আসলে একটি ইতিবাচক ব্যাপার ছিল, কারণ তার ওই প্রচেষ্টায় তারা অবশেষে দেওয়াল ভেঙে ভবনের বাইরে যাওয়ার একটা নিরাপদ পথ খুঁজে পায়। মানে তারা যদিও উপর থেকে বিল্ডিং এর বাইরে যেতে পারছিল না, মাটির নিচ দিয়ে তারা যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবে। সবাই বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং কিছু রসদের জন্য লাইনে অপেক্ষা করার সময় মার্ক খেয়াল করে যে তার বসদের মধ্যে একজন এনরিক তার ব্যাগে সেই জিপিএসটি রেখেছে, যেটি গাড়ি থেকে চুরি হয়েছিল। মার্ক যখন তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে তখন এনরিক মার্কের সাথে আলাদা করে কথা বলতে রাজি হয়। মার্ক তখন মনে করতে শুরু করে কিভাবে তার এনরিকের সাথে দেখা হয়েছিল। বহু মাস আগে কোম্পানির উৎপাদনশীলতার সমস্যার সমাধানের জন্য লোকটিকে নিয়োগ করা হয়েছিল এবং কর্মীদের সাথে আচরণ করার ক্ষেত্রে তিনি ছিলেন নির্মম। প্রয়োজনে তিনি বিনা দ্বিধায় তাদের বরখাস্ত করতেন। যখন তিনি মার্ককে তার অফিসে ডাকেন তখন প্রকল্পে এত দেরি করার জন্য তিনি তাকে বরখাস্ত করার হুমকি দেন এবং আলটিমেটাম হিসেবে বলেন মাস শেষ হওয়ার আগেই কাজ শেষ করতে হবে, নতুবা সে চাকরি হারাবে। মার্ক কাজ শেষ করার জন্য রাত অব্দি অফিসে থাকে। তার গার্লফ্রেন্ড জুলিয়া তাকে ফোন করে জানায় যে সে রাতের খাবারের একসাথে খাওয়ার জন্য তার জন্য অপেক্ষা করবে। অবশ্যই মার্ক যখন তার অ্যাপার্টমেন্টে পৌঁছায় তখন সে লক্ষ্য করে যে তার প্রতিবেশী তাকে পৌঁছাতে দেখার জন্য নিজের দরজা খুলেছে এবং তার গার্লফ্রেন্ড ইতিমধ্যেই তাকে ছাড়া রাতের খাবার খেয়ে নিয়েছে। সে জুলিয়াকে তার দোকানের জন্য খেলনা বানাতে দেখে। জুলিয়া যখন মার্ককে বেবি সম্পর্কে কিছু বলতে যায় তখন মার্ক বলে সে এখনো এসবের জন্য প্রস্তুত নয়। সেদিন রাতে সে ঘুমাতে পারে না, তাই সে খবর দেখতে শুরু করে। খবরে বলা হচ্ছিল যে একজন কানাডিয়ান কিশোর 6 মাস ধরে বাড়ির ভেতরে থাকার পর ভয়ের কারণে বাইরে যেতে পারছিল না, আর শেষমেশ সে তার আত্মহত্যার দৃশ্য রেকর্ড করেছে। পরের দিন সকালে কর্মস্থলে সবাই সেই একই ক্লিপ দেখছিল। সেটা দেখার পর মার্কের সহকর্মী রবিরার মধ্যে চরম অস্থিরতা দেখা যায়। আরেক সহকর্মী তখন বলেন যে রবিরা কয়েকদিন ধরে তার পোশাক পরিবর্তন করেনি বা গুজলও করেনি। একদিন সকালে সে যখন কাজ করার জন্য তার অ্যাপার্টমেন্ট থেকে বের হচ্ছিল তখন সে তার প্রতিবেশীর ফ্ল্যাটের ভেতরে প্রচুর মাছি দেখতে পায় এবং খেয়াল করে দরজাটি খোলা। তাই সে ভেতরে যায় দেখতে কি হয়েছে। সে দেখে যে পুরো অ্যাপার্টমেন্টটি ময়লার ব্যাগ দিয়ে ভরা। তার প্রতিবেশী তাকে দেখতে পেয়ে একটা ছুরি নিয়ে তার উপর হামলা করে এবং মার্ককে জিজ্ঞেস করে সে ভেতরে কেন এসেছে। তখন মার্ক তাকে জিজ্ঞেস করে সে কতদিন ধরে বাইরে বের হয়নি। লোকটি জানায় যে সে কয়েক মাস ধরে অ্যাপার্টমেন্ট ছাড়েনি। সে চেষ্টা করেছিল কিন্তু খুব বেশি ভয় পাওয়ার কারণে তা করতে পারেনি। এরপর মার্ক কাজে যায়, যেখানে সে দেখে যে অফিসে ঘুমানো এবং বাড়ি না যাওয়ার অপরাধে বরখাস্ত হওয়ার পর রবিরাকে নিরাপত্তা কর্মীরা টেনে নিয়ে যাচ্ছে। রবিরা আপ্রাণ চেষ্টা করে প্রতিরোধ করার, কিন্তু কোনো লাভ হয়নি। নিরাপত্তা কর্মীরা তাকে বাইরে টেনে নিয়ে যায়। তখন মার্কও তাদের পিছু পিছু যায়। বাইরে যাওয়ার সাথে সাথেই রবিরা অদ্ভুত আচরণ করতে শুরু করে। কি ঘটেছে সে সম্পর্কে একটা ধারণা থাকায় মার্ক গার্ডদেরকে তাকে ভেতরে ফিরিয়ে আনতে সাহায্য করতে বলে, কিন্তু অনেক দেরি হয়ে যায়। রবিরা ততক্ষণে মারা গেছে। এরপর মার্ক রবিরার লকারটি পরীক্ষা করে দেখে এবং সেখানে সে একটা টর্চ লাইট, একটি গ্যাসের ক্যানিস্টার এবং কিছু খাবার সামগ্রী খুঁজে পায়। সেই সন্ধ্যায় তার অফিসে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে জুলিয়াকে সে জানায় এবং এটাও জানায় যে তার মনে হচ্ছে খুবই খারাপ একটা কিছু হতে চলেছে। জুলিয়া তাকে আশ্বাস দেয় আর বলে সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর আর কি, সেই সব হয় যা সাধারণত রাতের বেলায় হয়। সকালবেলা তারা যে মহামারীটিকে দি প্যানিক বলছিল সে সম্পর্কে খবর দেখছিল, যা সারা বিশ্বে ক্রমবর্ধমান মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। সরকার নাগরিকদেরকে শান্ত থাকতে এবং তাদের দৈনন্দিন জীবন স্বাভাবিকভাবে চালিয়ে যেতে বলছিল, যেটা শুনে মার্ক অনেক রেগে যায়। গর্ভবতী মহিলাদের ভয়াবহ পরিস্থিতিতে জন্ম দেওয়ার খবর দেখানোর জন্য সংবাদ পরিবর্তন হলে তার মেজাজ আরো খারাপ হয়ে যায়। তখন মার্ক এই সময় সন্তান জন্ম দেওয়া প্রত্যেকটা মা বাবাকে দায়িত্বহীন বলে অপমান করতে শুরু করে। এতে জুলিয়া রেগে গিয়ে মার্ককে উল্টোপাল্টা বলে আর অস্থির হয়ে কাঁদতে কাঁদতে নিজেকে বাথরুমের ভেতরে আটকে রাখে। যখন মার্ক দরজার মাধ্যমে তার সাথে কথা বলার চেষ্টা করে তখন সে মার্ককে চলে যেতে বলে। এরপর মার্ক কাজের জন্য বেরিয়ে পড়ে। সে লক্ষ্য করে যে রাস্তায় বেশি লোক নেই এবং ক্যানগুলোতে আবর্জনা স্তূপ হয়ে উঠেছে। সাবওয়েতে একজন লোক মাস্কও পরেছিল। অফিসে পৌঁছানোর পর সে জুলিয়াকে ফোন করে, কিন্তু আন্দ্রেয়া তার ফোন ধরে তাকে জানায় যে জুলিয়া এই মুহূর্তে তার সাথে কথা বলতে চায় না। হতাশ হয়ে মার্ক বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই তাদের ফোন কানেকশনও বন্ধ হয়ে যায়। মার্ক যখন বাইরে বের হয় তখন তার কিছুটা অস্বস্তি হয় আর মাথা ঘুরে। তার মনে হয় সে যদি আর কিছুক্ষণ বাইরে থাকে তাহলে এখনই সে মারা যাবে। তাই সে দ্রুত দৌড়ে আবার ভেতরে চলে আসে। আর আসার পর থেকেই এই দীর্ঘ 3 মাস যাবৎ তাকে এখানেই কাটাতে হয়েছে। আর এই 3 মাস পর বর্তমান সময়ে এসে বাচ্চা থেকে বুড়ো সকলেই মহামারীর শিকার। আমরা আবার বর্তমান সময়ে ফিরে আসি। মার্ক গোপনে এনরিকের সাথে দেখা করতে এসে তাকে জানায় যে সে তার গার্লফ্রেন্ডকে খুঁজে পেতে চায়
আর যেহেতু ফোনে আর সিগন্যাল নেই, তাই সাবওয়ে টানেলে সঠিকভাবে পথ খুঁজে বের করার জন্য একমাত্র উপায় হলো জিপিএস। কারণ মাটির নিচ দিয়ে ঘোরাঘুরি করার সময় জিপিএস না থাকলে তারা কখনোই বলতে পারবে না তারা কোথায় আছে। মার্ক আরো জানায়, এনরিক যদি সাহায্য করে তাহলে সে এনরিককে রোভিরের লকার থেকে পাওয়া টর্চ লাইট, গ্যাস ক্যানিস্টার ও আর কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী দিয়ে সাহায্য করবে। এনরিক প্রথমে রাজি হয় না, কিন্তু মার্ক যখন তার চুরি করা জিপিএস সম্পর্কে সবাইকে বলার হুমকি দেয় তখন সে খুব দ্রুতই তার মন পরিবর্তন করে। সহকর্মীদের কাছ থেকে বিদায় নিয়ে দুজন সাবওয়ে টানেলের ভেতরে প্রবেশ করে। জিপিএসটি ঠিকঠাক কাজ করছে, কিন্তু ব্যাটারি বাঁচাতে তারা সেটি বন্ধ রাখে। আপাতত তারা সাবওয়ে ম্যাপ ব্যবহার করেই নিজেদের কাজ চালিয়ে নেয়। সেখানে ইতিমধ্যেই প্রচুর লোক রয়েছে এবং তারা এমনকি বন্দুকের গুলির শব্দও শুনতে পায়। তাই তারা দ্রুত এগিয়ে যায় যতক্ষণ না তারা স্টেশনে পৌঁছায়। স্টেশনটিতে দেওয়াল থেকে দেওয়াল পর্যন্ত বেঁচে যাওয়া লোকদের দিয়ে পূর্ণ। হঠাৎ একটি কিশোর এনরিকের ব্যাগটি চুরি করে নিয়ে পালিয়ে যায়, যার ভেতরে ছিল জিপিএস। তখন এনরিক এবং মার্ক স্টেশনের মধ্যে দিয়ে ছেলেটির পিছু ধাওয়া করতে শুরু করে। তারা তাকে অনুসরণ করে সিঁড়ি বেয়ে উপরে ওঠে যতক্ষণ না তারা টার্নস্টাইলের পেছনের একটি এলাকায় পৌঁছায়। ছেলেটি তার ভাই সহ 3জন লোকের সাথে যোগ দেয়। তার ভাই ছিল একজন প্রাক্তন পুলিশ এবং তার কাছে একটা বন্দুক ছিল। তখন সেই পুলিশটি তাদের হাঁটু গেড়ে বসতে বাধ্য করে। তার ভাই তখন ব্যাকপ্যাকে জিপিএসটি খুঁজে বের করে। তারপর সেই পুলিশটা মার্কের ব্যাগটা নিতে এগিয়ে আসছিল। তখনই পুরো শহরের ইলেকট্রিসিটি চলে যায়। তখন এনরিক পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং বন্দুকের জন্য তার সাথে ধস্তাধস্তি শুরু করে। অন্যদিকে মার্ক ছেলেটিকে ধরে ফেলে এবং জিপিএসটি মেঝেতে পড়ে গিয়ে স্ক্রিন ফেটে যাওয়ার পর সেটাকে উদ্ধার করে। ব্যাগটি তার হাতে সুরক্ষিত রেখে মার্ক একটি খুঁটির আড়ালে লুকিয়ে পড়ে, আর এনরিক সেই পুলিশটাকে মেরে তার কাছ থেকে বন্দুক নিয়ে নেয় আর তার আরেকজন সঙ্গীকেও সেখানেই মেরে ফেলে। তারপরে এনরিক মার্ককে নিয়ে সেখান থেকে পালিয়ে নিচে চলে আসে, ভিড়ের মধ্যে মিশে যায়। তারা তাদের পিছু নিয়েছিল, কিন্তু নিচে থাকা ভিড়ের কারণে তাদেরকে খালি হাতেই ফিরতে হয়। এদিকে সেখান থেকে কিছুটা দূরে গিয়ে এনরিক তার হাতে লাগা কাটা জায়গাটা ব্যান্ডেজ করে, আর মার্ক দেখে জিপিএসটি পড়ে যাওয়ার পরেও কাজ করছে কিনা। সৌভাগ্যক্রমে সেটি কাজ করছিল। মার্ক যখন দেখে এনরিক বন্দুকটি নিজের কাছে রেখে দিয়েছে তখন সে ভাবে এনরিক হয়তো আর তাকে সাহায্য করবে না, কিন্তু এনরিক বলে সে যেহেতু কথা দিয়েছিল তাই সে তাকে সাহায্য করবে। তারপর তারা দুজন একটু বিশ্রাম নেয়, কিন্তু মার্কের চোখ লেগে যায়। ঘুম ভাঙার পর মার্ক যখন দেখে এনরিক কোথাও নেই তখন সে ভাবে এনরিক তাকে ছেড়ে চলে গেছে। কিন্তু এনরিক শীঘ্রই একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে ফিরে আসে, যা সে জিপিএসটাকে জলের ক্ষতি থেকে রক্ষা করার জন্য জোগাড় করেছে। তারা দুজন সাবওয়ে টানেলে ফিরে আসে, যেখানে মার্ক এনরিকের গন্তব্যে তার জন্য কি বা কে অপেক্ষা করছে তা জানার চেষ্টা করে, কিন্তু এনরিক উত্তর দিতে অস্বীকার করে। মার্ক আরো লক্ষ্য করে যে এনরিক যা কিছু খাচ্ছে তার বীজগুলোকে সংরক্ষণ করছে। কিছুক্ষণ পর তারা জিপিএস এর সাহায্যে ড্রেনে প্রবেশ করার একটা পথ খুঁজে পায় এবং সেখানে লাফ দেয়। নিচে পানি থাকার কারণে তারা নিচে পড়ে বেশি ব্যথা পায় না। আসলে সাবওয়ে দিয়েও শহরের সব জায়গায় পৌঁছানো সম্ভব না, কিন্তু সাবওয়ে থেকে পানি বের হওয়ার যে রাস্তা সেটা দিয়ে সব জায়গায় যাওয়া সম্ভব, কারণ এটা পুরো শহরে ছড়িয়ে আছে। তারা আবার জিপিএস ব্যবহার করে তাদের পথ খুঁজে নেয় এবং অবশেষে তারা মার্কের অ্যাপার্টমেন্ট ভবনের নিচের এলাকায় এসে পৌঁছায়। ভেতরে ঢোকার জন্য তারা একটা সাধারণ পরিকল্পনা করে। তারা গ্যাসের ক্যানিস্টারটিকে সিলিং পাইপ থেকে ঝুলিয়ে দিবে এবং বন্দুক দিয়ে গুলি করে বিস্ফোরণ ঘটাবে। এনরিক তার শটটি মিস করে কারণ তার হাত কাটা ছিল, তাই মার্ক নিজে চেষ্টা করার জন্য দায়িত্ব নেয়। সেও তার প্রথম চেষ্টায় ব্যর্থ হয় এবং শব্দের কারণে তার কান দিয়ে রক্তপাত শুরু হয়। তবে যখন সে আবার চেষ্টা করে তখন ঠিক নিশানা ভেদ করে, কিন্তু বিস্ফোরণের ফলে সে মেঝেতে ছিটকে পড়ে। এনরিক তাকে উঠে দাঁড়াতে সাহায্য করে এবং একসাথে তারা ধ্বংসাবশেষ বেয়ে ওঠে এবং গর্ত দিয়ে ভবনে প্রবেশ করে। স্টেশনটির মতোই এটিও শরণার্থী দিয়ে পূর্ণ। তার পুরনো প্রতিবেশী এখনো একই অ্যাপার্টমেন্টে থাকেন, কিন্তু মার্কের অ্যাপার্টমেন্টের দরজার তালা ভাঙা। তারা স্পাই হলের মধ্যে দিয়ে একটা চোখ তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে এবং এতে মার্ক চিন্তায় পড়ে যায়। সে চিৎকার করতে শুরু করে এবং একটি বিদেশি ভাষায় কথা বলা এক ব্যক্তি যে দরজা ধরে আছে সেটিতে ধাক্কা মারে। মার্ক আর এনরিক মিলে চেষ্টা করে অবশেষে দরজাটি খুলে ফেলে। মার্ক অবশেষে তার বাড়িতে প্রবেশ করতে সক্ষম হয়। লোকটি একটি ছুরি নিয়ে তাদেরকে হুমকি দেয় এবং এনরিকও তার বন্দুক বের করে। ঠিক তখনই লোকটির স্ত্রী এবং মেয়ে এসে পড়লে একটু নীরবতা তৈরি হয়। ছোট মেয়েটি তাদের ভাষা বোঝে এবং ব্যাখ্যা করে যে তাদের আর কোথাও যাওয়ার উপায় ছিল না, তাই অ্যাপার্টমেন্টটি খালি পেয়ে তারা এটি নিয়ে নেয়। দুজন লোকই তাদের অস্ত্র নামিয়ে রাখার পর মার্ক তাদের বলে যে জায়গাটি তার এবং দেয়াল থেকে জুলিয়ার একটি ছবি তুলে তাদের জিজ্ঞেস করে যে তারা তাকে দেখেছে কিনা, কিন্তু তারা শপথ করে বলে যে তারা যখন এখানে এসেছিল তখন সেখানে কেউ ছিল না। তবুও তারা চারপাশটা একবার দেখে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এনরিক ফ্রিজে কোনো খাবার খুঁজে পায় না, কিন্তু সেখানে খাওয়ার জন্য তৈরি করা মৃত গুগু এবং আবর্জনার কেনে একটি পুরনো পপকর্ন ব্যাগ রয়েছে, যেখান থেকে সে বীজগুলি সংরক্ষণ করে। সে একটি রান্নাঘরের ছুরিও নিয়ে নেয়। এদিকে মার্ক জুলিয়ার ওয়ার্ক টেবিলের কাছে যায়। তার পুতুলটি খুঁজে পাওয়ার পর ছোট মেয়েটার আঁকা একটা ছবি হাতে নেয় এবং কাগজের কোনায় একটি ডাক্তারের নাম দেখে শীটটা উল্টে দেখে এটা ছিল একটা আল্ট্রাসাউন্ডের ছবি। জুলিয়া গর্ভবতী, কিন্তু মার্ক তা জানত না। তখন মার্ক বুঝতে পারে কেন সেদিন জুলিয়া রাগ করেছিল। বৃষ্টি শুরু হয়েছে, তাই মার্ক এবং এনরিক পরিবারটিকে একটি পুরনো স্ট্রেচার ব্যবহার করে জল সংগ্রহ করতে সাহায্য করে। সারা শহরের মানুষ তাদের জলের ভান্ডার পুনরায় পূরণ করতে বৃষ্টির নিচে বালতি এবং হাঁড়ি রাখার জন্য লাঠি ব্যবহার করে। সন্ধ্যায় এনরিক ঝাড়ুর কাঠি থেকে দুটি বল্লম খোদাই করে, আর মার্ক নতুন সংগ্রহ করা জল দিয়ে বিভিন্ন বোতল ভরে। সে জুলিয়ার পুতুলটিও তার ব্যাগে রাখে।
কাজ শেষে তারা দুজন সেখান থেকে বেরিয়ে আসে। তারা আবার ড্রেনে ফিরে যায় এবং যখন তারা দুই মাথার একটা পথে পৌঁছায় তখন তারা কোন পথটি বেছে নিবে তা নিয়ে বিতর্ক করে। মার্ক চায় সেই শপিং মলে যেতে যেখানে জুলিয়া কাজ করত, কিন্তু এনরিক রাজি হয় না। সে বলে তার চুক্তি ছিল শুধুমাত্র তাকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়ার এবং সে নিয়ে এসেছে। জুলিয়া এখানে নেই, এর জন্য এনরিক দায়ী নয়। তাদের দুজনের মতের মিল না হওয়ার কারণে তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির সময় মার্কের টর্চলাইটটি হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়। তখন তারা দুজনেই হতাশ হয়ে লড়াই থামিয়ে দেয়। তখন মার্ক জানতে চায় যে এনরিকের কাছে তার স্ত্রী এবং সন্তানের চেয়ে গুরুত্বপূর্ণ কি থাকতে পারে। এনরিক অবশ্যই স্বীকার করে যে সে সেই হাসপাতালে যেতে চায় যেখানে তার বাবা অ্যাম্বুলিজমের কারণে চলন শক্তি হারানোর পর রয়েছে। এনরিক মার্ককে এও বলে সে তার সাথে যেতে পারে, কারণ একবার সে হাসপাতালে পৌঁছালে জিপিএসটি সে মার্ককে দিয়ে দিবে। কিছুটা দ্বিধার পর মার্ক রাজি হয়ে যায়। তারা দুজন আরো কিছুটা এগোনোর পর একটি সিঁড়ি খুঁজে পায় যা তাদের একটি চার্চের ভেতর নিয়ে যায়। চারপাশে দেখতে দেখতে তারা একটি লাইটার এবং অ্যালকোহল সহ একটি হিপ প্লাস খুঁজে পায়। তাই তারা আগুন জ্বালানোর জন্য সেই সবকিছুর সাথে কাঠ ব্যবহার করে। কিন্তু আলোটি একটি অনাকাঙ্ক্ষিত বস্তুর মনোযোগ আকর্ষণ করে, কারণ তারা কাছাকাছি কিছু শব্দ শুনতে পায়। তাই তারা তাদের বল্লমগুলি হাতে নিয়ে তদন্ত করতে যায়। চার্চের পেছনে তারা যা খুঁজে পায় তা ছিল বেশ বিস্ময়কর। এটি ছিল একটি ভাল্লুক যা দ্রুত তাদের পিছু ধাওয়া করতে শুরু করে। মার্ক তখন দৌড়ে ড্রেনের সিঁড়ির কাছে পৌঁছায়, কিন্তু লক্ষ্য করে যে এনরিক পড়ে গেছে এবং ভাল্লুকটি এনরিককে কোণঠাসা করে ফেলেছে। তাই সে সেখানে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। মার্ক তার বলম দিয়ে প্রাণীটিকে আঘাত করে যাতে সেটির নজর এনরিকের উপর থেকে সরে যায়। এনরিক তখন তাদের জ্বালানো আগুনের কাছে ছুটে যায় এবং ভাল্লুকটিকে দূরে রাখার জন্য একটি মশাল তৈরি করে। তবে এটি যথেষ্ট ছিল না। ভাল্লুকটি তাদের দুজনের দিকে এগিয়ে আসতে থাকে, তাই তাদেরকে বাধ্যতামূলক পিছুতে হয়। ভাল্লুকটি তাদের বাইরে নিয়ে যাবে এমন একটি দরজার দিকে ঠেলে দিচ্ছিল। তখন মার্ক একটি পরিকল্পনা করে। সে এনরিককে মশালটি ফেলে দিতে বলে, আর এনরিক যখন মার্কের কথা মতো মশালটি ফেলে দেয় তখনই ভাল্লুকটি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন মার্ক এনরিককে সরে যেতে বলে বল্লমটিকে শক্তভাবে ধরে পাথরের মতো দাঁড়িয়ে থাকে, আর ভাল্লুকটি বোকার মতো তার বল্লমের উপর ঝাঁপিয়ে পড়ে, যার ফলে ভাল্লুকটি সেখানেই মারা যায়। তার একটি ট্যাগ খুঁজে পায় যার মধ্যে লেখা ছিল ভাল্লুকটি বার্সেলোনার চিড়িয়াখানা থেকে এসেছে। কিছুক্ষণ পর তারা আগুনের উপর ঝলসে ভাল্লুকের মাংস খায়। এনরিক জিপিএস নিয়ে পালিয়ে না গিয়ে তার সাথে থাকার জন্য মার্ককে ধন্যবাদ জানায় এবং হাসার ছলে বলে দেয় যে সবকিছু ঘটার আগে মার্ক সময় মতো প্রকল্প শেষ করলেও সে তাকে বরখাস্ত করত। যেটা শুনে মার্কও হাসতে হাসতে বলে এই কথাটি যদি এনরিক তাকে 1 ঘন্টা আগে বলতো তাহলে সে কখনোই এনরিককে বাঁচাতো না। তখন এনরিক মার্ককে বলে যে তার জীবনে তার বাবা ছাড়া আর কেউ নেই। ছোটবেলায় তার বাবা অনেক কষ্ট করে তাকে লেখাপড়া শিখিয়েছে, তাই বড় হওয়ার পর সে কখনো তার বাবাকে কোনো কিছুর কমতি অনুভব করতে দেয়নি। সে আরো জানায় একদিন অফিসে একটা লোক 5 দিন ধরে না আসার কারণে সে তার বাড়িতে গিয়েছিল তাকে বরখাস্ত করার নোটিশ দেওয়ার জন্য, কিন্তু সেখানে এসে সে দেখতে পায় যেহেতু লোকটা একা বাস করতো তাই টিভি দেখতে দেখতে স্ট্রোক করে লোকটা 5 দিন আগেই মারা গিয়েছিল। তাই সে মার্ককে এটা বলে হতাশা জানায় যদি তার বাবার কিছু হয়ে যায় তাহলে তারও হয়তো একদিন এমন পরিণতি হবে। এর উত্তরে মার্ক তাকে বলে যে সে জুলিয়াকে বলেছিল সে সন্তান চায় না, কিন্তু এটি পুরোপুরি সত্য ছিল না। সে কেবল ভয় পেয়েছিল যে সে তার সন্তানের যত্ন নিতে এবং তাকে রক্ষা করতে পারবে না, আর তার এই ভয়টি বর্তমান পরিস্থিতিতে কেবল আরো খারাপ হয়েছে। কয়েক ঘন্টা পর তারা আবার ড্রেনে ফিরে যায় এবং বিপরীত দিক থেকে আসা একটা পরিবারের মুখোমুখি হয়। তাদের মধ্যে একজন আহত, তাই তারা হাসপাতালে যাওয়ার পথ খুঁজছিল। তখন এনরিক তাদেরকে বলে তারা যে পথ দিয়ে এসেছে সেখানেই তো একটা হাসপাতাল আছে, মানে যে হাসপাতালটাতে এনরিকের বাবা ছিল। কিন্তু তারা খারাপ খবর দেয়। তারা জানায় যদিও তারা নিজেরা যাচাই করেনি, কিন্তু তারা একটা গুজব শুনেছে। গুজবটি ছিল অলিম্পিয়ার সেই হাসপাতালটায় আগুন লাগার কারণে হাসপাতালটি পুড়ে গেছে। যেটা শুনে এনরিক আতঙ্কিত হয়ে তার নিকটতম দরজার দিকে ছুটে যায় এবং একটি ভবনের উপরতলায় পৌঁছায় যেন সে পুরো শহরের দূরবর্তী বিল্ডিংগুলোকে দেখতে পায়। মার্কও তার পিছনে দৌড়ায়, তবে উপরে গিয়ে তারা যেটা দেখতে পায় সেটা তাদের দুজনকে হতবাক করে দেয়। তারা দেখে হাসপাতালটা সত্যি সত্যি ধাউ ধাউ করে পড়ছে, যেটা দেখে এনরিক নিজেকে আর সামলাতে পারে না আর বলে আমার বেঁচে থাকার শেষ কারণটাও শেষ হয়ে গেছে, তাহলে আমার আর বেঁচে থেকে কি হবে। এটা বলে সে একটা চেয়ার দিয়ে জানালার কাজ ভেঙে ফেলে আর যায় সেখান থেকে লাফ দিতে, কিন্তু মার্ক তাকে আটকায় আর বলে তাকে তার প্রয়োজন, কারণ এনরিককে ছাড়া সে কখনোই এতটুকু পর্যন্ত আসতে পারতো না। যেটা শুনে এনরিক কিছুটা শান্ত হয়। সে মার্ককে জিপিএসটা আর তার জমানো বীজগুলো দিয়ে দেয় আর বলে তাদের দুজনের পথ চলা এতটুকু পর্যন্তই, বাকি রাস্তাটা মার্ককে একাই পাড়ি দিতে হবে। মার্কও আর কোনো উপায় না দেখে তার কথায় রাজি হয়ে যায়। আবার ড্রেনের মধ্যে দিয়ে কিছুটা পথ যাওয়ার পর মার্ক অবশেষে মলে পৌঁছায়, যেখানে সে লাশ দিয়ে ভরা একটা পার্কিং লটের মধ্যে দিয়ে প্রবেশ করে। সে দ্রুত জুলিয়ার দোকানে যায়, কিন্তু সেখানে সে কেবল জুলিয়ার বান্ধবী আন্দ্রেয়ার মায়ের মৃতদেহ খুঁজে পায়। চরম হতাশ হয়ে সে সমস্ত কাগজপত্র এবং নোটবুক ঘেটে দেখতে শুরু করে, কিন্তু কোনো সূত্রই খুঁজে পায় না। তখনই সে আয়নায় কিছু একটা লক্ষ্য করে। ধুলো পরিষ্কার করার পর সেখানে সে আন্দ্রেয়ার মায়ের জন্য একটা নোট খুঁজে পায় যাতে লেখা ছিল তারা মলের সুপারমার্কেট বিভাগে আটকে আছে। মার্ক দ্রুত সেই এলাকার দিকে যায় যেখানে বাধা দেওয়া হয়েছে, যাতে উপরের তলায় থাকা লোকেরা আর তাদের
কাছ থেকে খাবার চুরি করতে না পারে। নিচের তলার লিডাররা মার্ককে একটা ধনুক দেখিয়ে হুমকি দেয় সামনে না আসার জন্য। তখন মার্ক তার অ্যাপার্টমেন্ট থেকে আনা একটা ছবি বের করে এবং ব্যাখ্যা করে সে কোনো ঝামেলা চায় না, সে শুধু তার গার্লফ্রেন্ডকে খুঁজতে এসেছে। তখন লিডার তার একজন লোককে পাঠায় দেখার জন্য যে তাদের মধ্যে জুলিয়া আছে কিনা। অপেক্ষা করার সময় মার্ক তার পেছনে কিছু ছায়া নড়তে দেখে। হঠাৎ একদল লোক যারা তাকে অনুসরণ করছিল তারা বেরিয়ে আসে। মার্ক যে বিভ্রান্তি সৃষ্টি করেছে তার সুযোগ নিয়ে তারা প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে খাবারের জন্য লড়াই শুরু করে। যখন দুটি দল সংঘর্ষে লিপ্ত হয় তখন মার্কও সেখানে প্রবেশ করে এবং জুলিয়াকে খুঁজতে থাকে, কিন্তু সেখানে সে জুলিয়ার বান্ধবী আন্দ্রেয়াকে খুঁজে পায়। আন্দ্রেয়া উল্লেখ করে যে জুলিয়াকে শেষবার সে ডাক্তারের কাছে যাওয়ার আগে দেখেছিল। তারা দুজনেই সহিংস সংঘর্ষের মধ্যে থেকে কোনোভাবে নিজেদেরকে বের করে নিয়ে আসে। তবে তাদের বিচ্ছেদ ঘটে যখন ছাদ থেকে একটা জ্বলন্ত বিম তাদের মাঝে পড়ে, যা আন্দ্রেয়াকে আগুনের এবং বাইরের দরজার মাঝখানে আটকে ফেলে। এদিকে আবার উপরের দেওয়ালটাও নড়বড় করছিল। সে দরজা খুলে দেয় এবং মার্ক তাকে বাইরে যেতে উৎসাহিত করে, কিন্তু সে তা করতে পারে না এবং ছাদের আরো কিছু অংশ তার উপর পড়লে সে সেখানেই মারা যায়। মার্ক আর সময় নষ্ট না করে বিপরীত দিকে দৌড়াতে শুরু করে। তখনই সেখানে থাকা একজন ছুরি নিয়ে মার্কের উপর হামলা করে। যখনই সে মার্ককে প্রায় মেরেই ফেলবে তখনই হঠাৎ এনরিক এসে লোকটিকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। সে মার্ককে উঠে দাঁড়াতে সাহায্য করে এবং বলে যে সে জানতো মার্কের এখনো তাকে প্রয়োজন হবে। তবে আক্রমণকারী চলে যায়নি। সে দ্রুত আবার কাছে এসে এনরিকের পেটে ছুরি মারে। এনরিক তাকে আবার দূরে ঠেলে দেয় এবং তার বল্লম দিয়ে তাকে আঘাত করতে যাচ্ছিল। ঠিক তখনই সে লক্ষ্য করে যে ছেলেটার বয়স খুবই কম, তাই এনরিক তাকে ছেড়ে দেয়। তার আঘাতটা গুরুতর নয় এমন ভান করে এনরিক মার্ককে বলে পুরো বিল্ডিংটা ভেঙে পড়ার আগেই তাদের মল থেকে বেরিয়ে যাওয়া উচিত। তারা আরো একবার ড্রেনগুলো পার হয় যতক্ষণ না তারা সিলিং এর একটা গর্ত খুঁজে পায় যা অন্য কেউ খনন করেছিল। তারা যখন এর ভেতরে প্রবেশ করে তখন তারা নিজেদেরকে একটা মুভি থিয়েটারে খুঁজে পায়। আশেপাশে কেউ নেই, তাই মার্ক কাচের দরজার কাছে যায় এবং দেখে যে তারা যে বিল্ডিং এ আছে তার সামনের রাস্তা পার হয়েই জুলিয়ার ডাক্তারের অফিস। তাহলে সে এখন কিভাবে সেই বিল্ডিং এ পৌঁছাবে? ছাদ ভেঙে পড়ে টানেলের রাস্তাও বন্ধ হয়ে গেছে, তাই সে চাইলেও অপর পাশের বিল্ডিং এর নিচে যেতে পারবে না। হতাশ হয়ে সে ওপরের তলায় যায় এবং জানালা দিয়ে দেখে অন্য বিল্ডিং এর ভেতরে জুলিয়াকে খুঁজে পায় কিনা। তার কিছুটা সময় লাগে, কিন্তু অবশেষে সে জুলিয়াকে খুঁজে পায়। তখন মার্ক জুলিয়ার নাম ধরে ডাকতে শুরু করে এবং তার জানালায় আঘাত করতে থাকে এই আশায় যে জুলিয়াও তাকে দেখতে পাবে। আর ঠিক সেটাই হয়। জুলিয়াও কিছু একটা অনুভব করে পেছনে ফিরে তাকায় এবং সে মার্ককে দেখতে পায়। মার্ক দ্রুত ছুটে যায় এনরিককে জুলিয়ার কথা বলার জন্য, কিন্তু সেখানে ফিরে এসে সে দেখে এনরিক থিয়েটারের একটা চেয়ারে বসে আছে আর তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। সে এনরিককে বলে ক্ষতটি ব্যান্ডেজ করার জন্য সে এখনই দ্রুত কিছু নিয়ে আসছে, কিন্তু এনরিক তাকে তা করতে দেয় না। এনরিক বলে সে বুঝে গেছে তার সময় ফুরিয়ে এসেছে। সে মার্ককে শান্ত করার জন্য বলে একা করে বসে টিভি দেখতে দেখতে স্ট্রোক করার থেকে এটা অনেক ভালো। সে মার্ককে আরো বলে মার্ক, এত ভয় পেও না, তুমি একজন ভালো মনের মানুষ, তাই তুমি অবশ্যই একজন ভালো বাবা হবে। নিজেকে শক্ত করে রাস্তাটা পার হও, আমি জানি তুমি করতে পারবে। আর এটা বলে এনরিক সেখানেই মারা যায়। যেহেতু এনরিক মার্ককে বাঁচাতে গিয়ে আঘাতটা পেয়েছিল তাই মার্ক তার জন্য অনেক কষ্ট পায় আর কান্নাকাটি করে। কিছুক্ষণ পর মার্ক নিজের মনকে শক্ত করে আর এনরিকের কথা মতো তার বিল্ডিং এর দরজার সামনে গিয়ে দাঁড়ায়। জুলিয়াও সামনের বিল্ডিং এর দরজার সামনেই ছিল। কিছুক্ষণ ইতস্তত করার পর মার্ক অবশেষে বাইরে পা দেয়। সে সাথে সাথে অসুস্থ এবং মাথা ঘোরা অনুভব করতে শুরু করে। তার কান দিয়ে রক্তপাত হতে শুরু করে এবং তার হাঁটতে কষ্ট হয়, কিন্তু জুলিয়ার দিকে চোখ রেখে সে পড়ে যাওয়ার পরেও এগিয়ে যেতে সক্ষম হয়। হঠাৎ তার চারপাশে যেন আলোয় ভরে যায় আর সে মাটিতে পড়ে যায়, কিন্তু তখন এনরিকের কথাগুলো মনে করে সে হামাগুড়ি দিতে শুরু করে। যখন সে চোখ খুলে তখন সামনে জুলিয়াকে দেখতে পায়, যার মানে সে সফলভাবে রাস্তা পার হতে পেরেছে। এরপর থেকে তারা দুজন সেই বিল্ডিংটিতে থাকে এবং সেখানে একটি নতুন জীবন শুরু করে। বৃষ্টি থেকে জল সংগ্রহ করে এবং এনরিকের বীজগুলো রোপণ করে তাদের ভালোই কাটছিল। কয়েক মাস পর জুলিয়া একটি সুস্থ সবল ছেলে জন্ম দেয় এবং যখন সে হাঁটতে শেখে তখন সে নিজের ইচ্ছায় বাইরে চলে যায়, যা প্রমাণ করে যে নতুন প্রজন্ম এই প্যানিক দ্বারা প্রভাবিত নয়। বহু বছর পরে একদল ভবঘুরে কিশোর তাদের দরজায় এসে পৌঁছায়। তখন মার্ক এবং জুলিয়া সিদ্ধান্ত নেয় তাদের ছেলেকে তাদের সাথে যোগ দিতে দেবে, যাতে সে বাইরের পৃথিবী কেমন তা জানতে পারে আর শুরু থেকে সমাজকে পুনর্গঠন করার একটা সুযোগ পায়। এরকম মজার আর ইন্টারেস্টিং এক্সপ্লেনেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। আজ এতটুকুই, দেখা হবে নতুন কোনো মজার এক্সপ্লেনেশনে।